5. শপথ। পরদিন খুব সকালে ঘুম ভেঙে গেল কেম্মাহর। জানালা দিয়ে রোদ ঢুকছে, তেরছাভাবে পড়ছে বিছানার উপর। ঘরে আরেকটা বিছানা আছে, সেটার উপর নেফরাকে নিয়ে শুয়ে আছেন রানী রিমা। কেম্মাহর ঘুম ভেঙেছে দেখে আস্তে আস্তে উঠে বসলেন তিনি। জিজ্ঞেস করলেন, কেমন লাগছে? ভালো। দেবতাদের প্রতি কৃতজ্ঞতা অনুভব করছি। কেন? প্রাসাদে নেই আমরা, কিন্তু অন্তত কবরেও তো নেই। কবরে জানালা থাকে না, মরা মানুষের জানালার দরকার নেই। উঠে পড়ুন রানী, কিছু কাপড় দেয়া হয়েছে, আসুন পরিয়ে দিই আপনাকে। তারপর দেখি লর্ড টাউয়ের সঙ্গে দেখা করা যায় কি না। লর্ড? আপনি কি নিশ্চিত লোকটা একজন লর্ড? না, আমি নিশ্চিত না। আমার ওরকম মনে হয়েছে, তাই বলেছি। লোকটার চালচলন বা কথাবার্তা নাবিকদের মতো না। যদি তার দেখা না পান তাহলে কি করবেন? তাহলে যেখানে এসেছি আপনাকে সঙ্গে নিয়ে ঘুরে ফিরে দেখব সে জায়গা। খাবার আছে এখানে, লণ্ঠন আছে, এমন কিছু লোক আছে যাদেরকে প্রথম দেখায় বন্ধুর মতো মনে হয়েছে। আর আছে অন্ধকার কতগুলো গুহা। গুহা? মাথা ঝাঁকালেন কেম্মাহ। যদি কখনো শত্রুরা হামলা করে তাহলে কোথায় লুকালে ভালো হবে আমাদের জন্য তা আগেই জেনে রাখতে হবে। ঠিক বলেছেন, উঠছি আমি। কিন্তু বিছানা ছেড়ে নামতে গিয়েও নামলেন না রিমা। রয় নামের লোকটাকে দেখতে ইচ্ছা করছে। আমাদের যখন জীবন মরণ সমস্যা, তখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। সময় হলে তিনি নিজেই দেখা দেবেন। সকালের নাস্তা খেতে বসেছেন রানী রিমা আর লেডি কেম্মাহ। পরিবেশনার দায়িত্বে আছেন কয়েকজন মহিলা পুরোহিত। এদেরকে এই প্রথমবার দেখছেন রিমা আর কেম্মাহ। তাদের খাওয়া যখন শেষ পর্যায়ে, তখন হাজির হলেন টাউ। জানালেন রয় দেখা করতে চাইছেন রানী আর কেম্মাহর সঙ্গে। খাওয়া শেষ করে টাউয়ের পিছু নিলেন তারা দুজন। রিমা ভর দিয়ে আছেন টাউয়ের এক হাতে, কারণ থেবেস থেকে যাত্রা করে এত দূর এসে ক্লান্ত হয়ে গেছেন। সে ক্লান্তি এখনও যায়নি। দেখলে মনে হয় না কারো সাহায্য ছাড়া হাঁটতে পারবেন। নেফরা কেম্মাহর কাছে, রু সবার পেছনে। কিছু দূর যাওয়ার পরই শোনা গেল গানের আওয়াজ। বিশাল ওই হলরুমে ঢুকলেন তারা। বড় বড় জানালা আছে এখানে, সেগুলো খোলা থাকায় বিনা বাধায় ভিতরে ঢুকছে সকালের রোদ, ফলে আলোকিত হয়ে আছে পুরো হল। পূব দিকের দেয়ালের কাছে বড় একটা দরজার মতো আছে। হলের ভিতরে জড়ো হয়েছে বেশ কিছু নারী পুরুষ। সবার পরনে সাদা রোব। পুরুষরা আছে হাতের ডান দিকে, মেয়েরা বাঁ দিকে। ওদেরকে ছাড়িয়ে দেখা যাচ্ছে একটা বেদি। ওটার পেছনে আছে শ্বেত স্ফটিক দিয়ে বানানো একটা সমাধি আর মৃত্যুর দেবতা ওসিরিসের প্রমাণ আকারের একটা মূর্তি। কোনো রাজা বা রানী মারা গেলে তাদেরকে কবরে দেওয়ার আগে যেরকম অলংকার পরানো হয়, সেরকম কিছু গহনা দেখা যাচ্ছে মূর্তিটার গায়ে। বেদির সামনে কালো পাথর দিয়ে বানানো একটা চেয়ারে বসে আছেন অতি বৃদ্ধ এক লোক। তার পরনে পুরোহিতদের মতো সাদা কাপড়, কিন্তু কাপড় পরার ঢং বিচিত্র। সোনা আর রত্ন পাথর দিয়ে বানানো কিছু গহনা পরে আছেন তিনি। তার দাড়ি লম্বা, তুষারের মতো সাদা, হাত দুটো মমির হাতের মতো সরু, নাকটা বাঁকানো, জলজলে কালো দুই চোখে অন্তর্ভেদী কালো দৃষ্টি। লোকটাকে অনেক বছর দেখেননি কেম্মাহ, তারপরও এখন দেখামাত্র বুঝতে পারছেন তিনিই রয়, তার দাদার ভাই। সবাই যে তাকে পবিত্র রয় বলে ডাকে, শুধু শুধু ডাকে না। কিছুটা কুঁজো হয়ে বসে আছেন তিনি চেয়ারে। দেখে দুর্বল মনে হচ্ছে তাকে, তারপরও পবিত্রতা আর গোপন কোনো ক্ষমতা যেন বিচ্ছুরিত হচ্ছে তার শরীর থেকে। গান থেমে গেছে, কারণ হলঘরে আগন্তুকদের উপস্থিতি টের পেয়েছে অন্যরা।
ঝট করে মাথা তুললেন রয়। জল জলে চোখে তাকিয়ে আছেন আগন্তুকদের দিকে। তারপর স্পষ্ট এবং বয়সের তুলনায় শক্তিশালী কণ্ঠে রুখে বললেন, তুমি সাহসী লোক, তোমার মনটাও ভালো। ফারাও ক্ষেপেরা ক্ষেপের রাকে যারা হত্যা করেছে তাদেরকে হত্যা করেছ তুমি। তারপর ফারাওয়ের মৃতদেহটা বহন করে নিয়ে এসেছ যুদ্ধক্ষেত্রের বাইরে। শক্তি ও দক্ষতা দিয়ে কয়েদ হওয়া থেকে বাঁচিয়েছ রানী আর রাজকুমারীকে। তাই তোমাকে আমাদের ভাতৃসঙ্গের অন্তর্ভুক্ত করে নিচ্ছি। জেনে রেখো, আমাদের দলে আজকের আগে আর কোনো কালো মানুষ ঢুকতে পারেনি। আরও জেনে রেখো, আমাদের গোপন কথা যদি ফাঁস করো কখনো, যদি ভাতৃসঙ্গের কোনো সদস্যের ক্ষতি করার চেষ্টা করো, নৃশংস মৃত্যু হবে তোমার। ভয়ে কাঁপছে রু। বুঝতে পারার ভঙ্গিতে মাথা ঝাঁকালো। মহান রয়, অনেক কিছু দেখেছি আমি, অনেক কিছু শুনেছি, কিন্তু আপনাদের এই ভাতৃসঙ্গের মতো কোনো কিছু দেখিনি বা শুনিনি। ইথিওপিয়াতেও না, মিশরেও না। আরেকটা কথা, আমাকে হুমকি দেওয়ার দরকার নেই, কারণ যারা বিশ্বাস করে আমাকে তাদের সঙ্গে কখনোই বিশ্বাসঘাতকতা করিনি, কখনো করব না। আমি নিমখারাম না, বরং যার নুন খাই তার গুণ গাই। জানি রু, তারপরও কথাগুলো বললাম, কারণ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে নিয়তি পরিচালিত করে তাকে সেটার বৈচিত্র্য সম্পর্কে অনুমান করাটা কঠিন কাজ। শোনো, আজ থেকে তুমি মিশরের রাজকুমারীর দেহরক্ষী। যেভাবে সবসময় রক্ষা করেছ তার বাবাকে, আজ থেকে সেভাবে সবসময় ছায়ার মতো থাকবে তার সঙ্গে। তিনি যেখানে যাবেন তুমি সেখানে যাবে। তিনি যখন ঘুমাবেন তুমি ঘুমাবে তার ঘরের দরজায়। তিনি যদি কখনো লড়াই করেন, যুদ্ধক্ষেত্রে তার পাশে থাকবে। দরকার হলে নিজের জীবন দিয়ে রক্ষা করবে তাকে। দিনে বা রাতে যদি ঘুরে বেড়ান তিনি, তুমিও তার পিছন পিছন ঘুরবে। মনে থাকবে? জি। কিম্মাহ, ডাক দিলেন রয়। রাজকুমারীকে আমার কাছে নিয়ে এসো। ঘুমন্ত নেফরাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আগে বাড়লেন কিম্মাহ। এমনভাবে ধরো বাচ্চাটাকে যাতে সবাই দেখতে পায়, বললেন রয়। কাজটা করলেন কিম্মাহ। ব্রাদারহুড অব দ্য ডনের সদস্যরা উঁচু গলায় বলে উঠলেন রয়, আজ থেকে ছোট্ট এই মেয়ে তোমাদের রানী। তিনি মিশরেরও ভবিষ্যৎ রানী। কথাটা শোনা মাত্র হাঁটু গেড়ে বসে পড়ল ভাতৃসঙ্গের সব সদস্য। মাথা ঝুঁকিয়ে সম্মান জানালো নেফরাকে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন রয়। এতক্ষণ কুজো দেখাচ্ছিল, কিন্তু এবার দেখা গেল তিনি আসলে বেশ লম্বা। কিম্মাহর কাছ থেকে নিলেন নেফরাকে। আবারও চেঁচিয়ে বললেন, আজ থেকে এই মেয়ে কুইন অব দ্য ডন। আবারও মাথা ঝুঁকিয়ে নেফরাকে সম্মান জানালো ভাতৃসঙ্গের সদস্যরা। নেফরাকে আশীর্বাদ করলেন রয়। অতীন্দ্রিয় কিছু ইঙ্গিত করলেন ওর প্রতি। দেবতাদের কাছে প্রার্থনা জানালেন তারা যেন সারা জীবন রক্ষা করেন মেয়েটাকে। তারপর ওর কপালে চুমো খেয়ে ওকে ফিরিয়ে দিলেন কিম্মাহর কাছে। তাকে বললেন, আশীর্বাদ বর্ষিত হবে তোমার উপরও, কারণ বিশ্বাস রক্ষা করেছ তুমি। রয়ের থেকে কিছুটা দূরে তার মুখোমুখি একটা চেয়ার দেয়া হয়েছে। সেটাতে বসে আছেন রানী রিমা। শূন্য দৃষ্টিতে দেখছেন রয়কে, তার প্রতিটা কথা শুনছেন, কিন্তু কিছুই যেন বুঝতে পারছেন না। এই ভাবগম্ভীর অনুষ্ঠান কোনো প্রভাবই ফেলেনি তার উপর। তারপরও বললেন, মহান রয়, রুকে কিছু কথা বললেন আপনি। কথা বললেন কিম্মাহর সঙ্গে, আশীর্বাদ করলেন তাকে। আপনাদের ভাতৃসঙ্গের রানী হিসেবে ঘোষণা করলেন আমার মেয়েকে। দেবতাদের বললেন তারা যেন সবসময় থাকেন ওর সঙ্গে। কিন্তু আমাকে কি কিছু বলার নেই আপনার? রয় বললেন, আপনাকে কিছু বলার নেই আমার। ঘাড় ঘুরিয়ে তাকালেন বেদির পেছনে স্থাপিত মৃত্যু দেবতা অসিরিসের দিকে।
3 দিন কেটে গেছে। ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন রিমা। সেদিন রয়ের সঙ্গে দেখা করে ফেরার পর জ্বর এসেছিল তার। তা বাড়তে বাড়তে এমন এক অবস্থা হয়েছিল যে চেতন অচেতনের মাঝামাঝি অবস্থায় চলে গিয়েছিলেন তিনি। এখনও সুস্থ হননি তিনি, বরং বুঝতে পারছেন পৃথিবী থেকে বিদায় নেয়ার সময় হয়েছে তার। লোক মারফত খবর পাঠালেন তিনি রয়ের কাছে, জানালেন কথা বলতে চান তাকে। রয় আসার পর তাকে বললেন, সেদিন আমাকে কিছু না বলে মৃত্যু দেবতা ও সিরিসের দিকে তাকিয়েছিলেন আপনি। তার মানে আপনি কি জানতেন শীঘ্রই মারা যাব আমি? কিছু বললেন না রয়। দীর্ঘশ্বাস ফেললেন রিমা। আমি জানি না আপনি কে, আপনাদের এই ব্রাদারহুড অব দ্য ডন কি তাও জানি না। আপনাদের উদ্দেশ্য কি, আমার মেয়েকে কেন নিয়ে এসেছেন এখানে, কিচ্ছু জানি না। তারপরও আমার মন বলছে আপনি নীতিবান একজন মানুষ এবং আপনার আধ্যাত্মিক ক্ষমতা আছে। আমার মন আরও বলছে আপনি এবং আপনার সঙ্গে যারা আছেন তারা কখনো কোনো ক্ষতি করবেন না আমার মেয়ের। পৃথিবীতে ন্যায় বিচার বলে যদি কিছু থেকে থাকে, ওই মেয়ে একদিন মিশরের রানী হবে। ব্যাপারটা দেবতাদের হাতে ছেড়ে দিলাম, কারণ ওই দিনটা দেখে যেতে পারলাম না। মরার সময় ঘনিয়েছে আমার। রয় বললেন, আমাকে ডেকেছেন কেন? আপনাকে দিয়ে কয়েকটা প্রতিজ্ঞা করিয়ে নেয়ার জন্য। প্রতিজ্ঞা? হ্যাঁ, আপনার টাওয়ার এবং ভ্রাতৃসংঘের সব সদস্যের পক্ষ থেকে প্রতিজ্ঞাগুলো করতে হবে আপনাকে। রাজি আছেন? মাথা ঝাঁকালেন রয়। হ্যাঁ, আপনার টাওয়ার এবং ভ্রাতৃসংঘের সব সদস্যদের পক্ষ থেকে প্রতিজ্ঞাগুলো করতে হবে আপনাকে। রাজি আছেন? মাথা ঝাঁকালেন রয়। ফারাও অথবা তার স্ত্রী মারা গেলে মিশরীয়রা যেভাবে মমি বানায় মৃতদেহের, আমি মরলে আমার লাশটাকেও সেভাবে মমি বানাতে হবে। তারপর যদি কখনো সুযোগ পান আমার লাশ পৌঁছে দেবেন আমার বাবা ব্যাবিলনের রাজা ডিটানহর কাছে। যদি ততদিন পর্যন্ত বেঁচে না থাকেন তিনি, তাহলে তার জায়গায় সিংহাসনে যিনি থাকবেন তার কাছেই হস্তান্তরিত করবেন আমার মমি। মৃত্যুসজ্জায় শুয়ে এখন যেসব কথা বলছি আমি কাউকে দিয়ে পাপাইরাসে লিখিয়ে নেবেন এগুলো। তারপর সম্ভব হলে ওগুলো তুলে দেবেন তার হাতে এবং নেফরাকেও পৌঁছে দেবেন ব্যাবিলনের রাজদরবারে। আবারও মাথা ঝাঁকালেন রয়। আপনার কাছে আরও কিছু চাওয়ার আছে আমার, বলুন। যারা আমার মমি নিয়ে যাবেন ব্যাবিলনে, সিংহাসনে আমার বাবা অথবা অন্য যেই থাকুন না কেন, তাকে আমাদের সব দেবতার দোহাই দিয়ে তারা বলবেন, আমার সঙ্গে যে অন্যায় করা হয়েছে তার বদলা যেন নেওয়া হয়। নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে আমার স্বামীকে, তার বদলা যেন নেওয়া হয়। যতদিন করা না হবে কাজটা, আমার আত্মা আর রক্তের অভিশাপ থেকে যাবে ব্যাবিলনের উপর। চুপ করে আছেন রয়, গম্ভীর হয়ে গেছেন। সাগরের ঢেউ যেভাবে ধেয়ে আসে তীরের দিকে, ব্যাবিলনিয়ানরা যেন সেভাবে ছুটে আসে আঠিদের দিকে, ওদেরকে যেন নিশ্চিহ্ন করে দেয়। মিশরের সিংহাসনে যেন বসায় আমার মেয়েকে। পারবেন এই প্রতিজ্ঞাগুলো করতে? আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে একটা কথা বলি। আমি এবং আমার অনুসারীরা ক্ষমার ধর্মে বিশ্বাসী, প্রতিশোধের ধর্মে না। কিন্তু একই সঙ্গে এই কথাও সত্যি আঠিদের হটিয়ে রাজকুমারী নেফরাকে যদি বসাতে হয় মিশরের সিংহাসনে, তাহলে রক্তপাতের কোনো বিকল্প নেই। আপনার দৃষ্টিভঙ্গি আর আমার দৃষ্টিভঙ্গি এক না। আপনার অবস্থান আর আমার অবস্থানও এক না। আমি এমন এক মেয়ে মানুষ যার স্বামীকে নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে। আমি এমন এক মেয়ে মানুষ যাকে তার দুধের বাচ্চা সহ বিক্রি করে দেওয়ার চক্রান্ত করা হয়েছে। ক্ষমার বদলে যদি বর্ষা আর তীরের মাধ্যমে বদলা চাই আমি, তাহলে কি বেশি চাওয়া হয়ে যায়? এবার বলুন, প্রতিজ্ঞা করবেন কি না আপনি? মনে রাখবেন, যদি ফিরিয়ে দেন আমাকে, তাহলে বাঁচি বা মরি, বিকল্প উপায় চিন্তা করতে হবে আমাকে। একটু সময় দিন আমাকে।
এত কঠিন প্রতিজ্ঞা করার আগে অন্যদের সঙ্গে কথা বলি। রানীর ঘরে ফিরে এসেছেন রয়। তার সঙ্গে আছেন টাউ আর একজন মহিলা পুরোহিত। বালিশে ভর দিয়ে বিছানার উপর আছোয়া হয়ে আছেন রিমা। রয় বললেন, রানী, আপনি যে প্রতিজ্ঞা করতে বলেছেন আমাদের সবার পক্ষ থেকে তা করতে রাজি আছি। আপনার শেষ ইচ্ছা লেখা হয়েছে পাপাইরাসে। ওগুলোতে সিলমোহর করে দেব আমি আর টাউ। আপনাকে বলা হয়নি, আমার মৃত্যুর পর ভাতৃসঙ্গের দায়িত্ব নেবে সে। কি লেখা হয়েছে পাপাইরাসে তা লেডি কেম্মাহকে পড়তে বললেন রানী। দু এক জায়গায় টাউয়ের সাহায্য নিয়ে কাজটা করলেন কেম্মাহ। সন্তুষ্ট হয়ে মাথা ঝাঁকালেন রানী। কাদামাটির সঙ্গে মোম মিশিয়ে এক ধরনের মিশ্রণ বানিয়ে নিয়ে আসা হয়েছে একটা পাত্রে। নিজের দুর্বল আর কাঁপা কাঁপা আঙুল থেকে একটা আংটি খুলে নিলেন রিমা। ওটার মাথায় খোদাই করা আছে এক বেবিলনিয়ান দেবতার মূর্তি। পাপাইরাসে সিলমোহর দিলেন তিনি। কেম্মাহর জামার ভেতরে বুকের কাছে ফিতার সাহায্যে ঝুলছে গুবরে পোকার মতো দেখতে একটা গহনা। ওটা বের করে সাক্ষী হিসেবে সিলমোহর করলেন তিনিও। লেখাটার একটা কপি আর আমার এই আংটিও পৌঁছে দেবেন ব্যাবিলনের রাজার কাছে, বললেন রিমা। অন্য কপিগুলো লুকিয়ে ফেলবেন গোপন কোনো জায়গায়। ঠিক আছে, বললেন রয়। জানালা দিয়ে রোদ আসছে। নেভে যাওয়ার আগে প্রদীপ যেভাবে শেষবারের মতো অত্যুজ্জ্বল হয়ে ওঠে, অপার্থিব কোনো শক্তি যেন সেভাবে ভর করল রিমার গায়ে। নেফরাকে তুলে নিলেন তিনি। সূর্যের আলোয় ধরলেন ওকে। কুইন অব দ্য ডন, বললেন জোরালো কণ্ঠে। রাজত্ব করতে থাকো তুমি, তারপরে একদিন আবার ফিরে এসো আমার বুকে। বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন মেয়েটাকে, আদর করলেন কিছুক্ষণ, তারপর কাছে ডাকলেন কেম্মাহকে। তার কাছে ফিরিয়ে দিলেন বাচ্চাটাকে। বিড়বিড় করে বললেন, আমার কাজ শেষ। পৃথিবীতে আমার দিনও শেষ। আমার স্বামী অপেক্ষা করছেন আমার জন্য। শুয়ে পড়লেন। সেদিন সময় যত গড়ালো তার অবস্থা তত খারাপ হলো। রাতের প্রথম প্রহরে মারা গেলেন তিনি। 6. নেফরার পিরামিড বিজয়। অদ্ভুত জিনিস অনেক আছে পৃথিবীতে। মানুষের জীবনের খাতাটা বোধহয় সবচেয়ে অদ্ভুত। ফেলে আসা দিনগুলো নিয়ে যতবার ভাবে নেফরা, কথাটা ততবার মনে হয় ওর। শৈশবের স্মৃতি যখন হাতড়ায় সে, তখন ওর মনে পড়ে যায় বিশাল বিশাল থামলা একটা হলরুম। পাথরের কতগুলো মূর্তি নির্নিমেষ তাকিয়ে আছে সেখানে। দেয়ালের গায়ে খোদাই করে অথবা রঙের সাহায্যে ছবি এঁকে ফুটিয়ে তোলা হয়েছে কিম্ভূত কিমাকার কিছু প্রতিমা আর প্রাণী মূর্তি। দেখলে মনে হয় একটা দল যেন অনন্তকাল ধরে ধাওয়া করছে আরেকটা দলকে। অন্ধকার কোনো জগতে চলছে লুকোচুরির ওই খেলা। মনে পড়ে যায় সাদা রোপ পরা বেশ কিছু নারী পুরুষকে, যারা সময়ে সময়ে হাজির হয় হলরুমে। বিষাদের গান গায় ওরা, কখনো আবার হাসি খুশি ঢঙে গুণকীর্তন করে দেবতাদের। হলরুমে প্রতিধ্বনিত হয় ওদের সম্মিলিত কণ্ঠ। বছরের পর বছর ধরে ঘুমের ঘোরে সে আওয়াজ শুনেছে নেফরা। মনে পড়ে দৃষ্টিনন্দন দেহবল্লবীর অধিকারিণী লেডি কেম্মাহকে। ধাইমা হলেও আসল মার চেয়ে কোনো অংশে কম না তিনি। তাকে একই সঙ্গে ভালোবাসত এবং ভয় পেত নেফরা, কিন্তু ভয়ের চেয়ে ভালোবাসাটা অনেক বেশি। আর আছে রু, দানবের মতো এক ইথিওপিয়ান, যে লোক ছায়ার মতো থাকে নেফরার সঙ্গে। লোকটার হাতে সবসময় থাকে ব্রোঞ্জের একটা হাতকুড়াল। ওটা যেন ওর শরীরেরই একটা অংশ। নেফরা জানে অন্য অনেকে ভীষণ ভয় পায় রুকে, কিন্তু সে একটুও ভয় পায় না, বরং ভালোবাসে। অতিবৃদ্ধ এক লোকও দোলা দিয়ে যায় নেফরার চিতিতে, যার বয়স ঠিক কত জানতে পারেনি সে কখনো। ধবধবে সাদা দাড়ি,
লোকটার জলজলে কালো চোখ। হলরুমের সবাই খুব মানে লোকটাকে, দেবতার মতো শ্রদ্ধা করে। নেফরার মনে পড়ে যায় কখনো কখনো গভীর রাতে ঘুম ভেঙে যেত ওর, তখন দেখতো হাতে একটা জ্বলন্ত লণ্ঠন নিয়ে ওই লোক ঝুঁকে তাকিয়ে আছেন ওর দিকে। কখনো কখনো দিনের বেলায় কোনো অন্ধকার প্যাসেজে দেখা হয়ে যেত লোকটার সঙ্গে, তখন বিড়বিড় করে ওকে আশীর্বাদ করতেন লোকটা। নেফরার তখনকার শিশুসুলভ কল্পনায় লোকটা যেন কোনো মানুষ না, বরং একটা ভূত, যার কাছ থেকে যত দূরে পালিয়ে যাওয়া যায় ততই ভালো। কিন্তু ভূতটা খুব ভালো আর দয়ালু, কারণ মাঝে মধ্যে মজার মজার মিষ্টি খেতে দিতেন নেফরাকে। কখনো আবার উপহার দিতেন সুন্দর সুন্দর ফুল। ঝুড়িতে করে সেসব ফুল নিয়ে আসতেন একজন ভাই। ভাতৃসংঘের পুরুষ সদস্যদের ভাই ডাকার নিয়ম। শিশুসুলভ বোধবুদ্ধি দিয়ে নেফরা তখন বুঝতো না ভাতৃসংঘ কী, তাদের উদ্দেশ্য কী, কেন তারা নিজেদেরকে বন্দি করে ফেলেছে জনবিরল একটা জায়গায়, কেন তারা আর 10জন মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করছে না, কেন তারা খুব কম হাসে আবার প্রায় কখনোই কাঁদে না, শান্তিপূর্ণ জীবন যাপনের কথা বলে অথচ প্রায় প্রত্যেকেই ছুরি তলোয়ার বহন করে কেন। একসময় কৈশোরে পা দেয় নেফরা, তখনও ওর চিঠিতে সেই একই হলরুম, সাদারোপ পরা একই নারী পুরুষের দল। আগে নিষেধের একটা অদৃশ্য বেড়াজাল ছিল ওর আশেপাশে। এটা করবে না, ওখানে যাবে না, আস্তে আস্তে শিথিল হয়ে আসে সেটা। আস্তে আস্তে বাইরের পৃথিবীটা চিনতে শুরু করে সে। তখন এমনকি রাতের বেলাতেও বাইরে যেত সে। পূর্ণিমার ঝকঝকে চাঁদ পথ দেখাতো ওকে। এভাবে এক রাতে পরিচয় হয়ে গেল স্ফিংসের সঙ্গে। বিশাল 2 থাবা সামনের দিকে মেলে বসে আছে প্রকাণ্ড ওই সিংহ মানব মূর্তি মরুভূমির উপর। প্রথম দেখায় ভয় পেয়ে যায় নেফরা। শরীরটা সিংহের, লাল রং করা চেহারাটা মানুষের। যে রকম অলঙ্কিত মস্তকাবরণ দেখা যায় রাজা বা রানীদের মাথায়, সেরকম বানানো হয়েছে সেই চেহারার চারপাশে। থুতনির নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু ভয় দেখানো পর্যন্তই। বিশাল সেই মূর্তি কখনো প্রাণ পায় না, কখনো কারো ক্ষতি করে না। তাই মূর্তিটা যত দেখে নেফরা, ওর ভয় তত কমে, এবং একসময় টের পায় গোমরা চেহারাটা ভালো লাগছে ওর। মনোযোগ দিয়ে তাকিয়ে থাকলে একটুখানি হাসিও যেন দেখা যায় সেখানে। হাসিটা বন্ধুত্বপূর্ণ বলে মনে হয় মেয়েটার কাছে। শূন্যতার দিকে নির্নিমেষ তাকিয়ে থাকা 2 চোখ দেখলে মনে হয় গোপন কিছু একটা খুঁজছে যেন ওগুলো। মাঝে মধ্যে অদ্ভুত এক কাজ করতো নেফরা, মনে পড়লে হাসি পায় ওর এখন। স্ফিংসের মুখোমুখি বালির উপর বসে পড়ত সে, দূরে পাঠিয়ে দিত কেম্মাহ আর রুকে। তারপর ওর মনে যত দুঃখ কষ্ট আছে, যত সমস্যার সম্মুখীন হচ্ছে সে প্রতিনিয়ত, সব বলতো মূর্তিটাকে, সমাধান চাইতো। কিন্তু মূর্তিটার বিশাল 2 ঠোঁট নড়ে ওঠেনি কখনো, তাই নিজের প্রশ্নের জবাব নিজেই দিত মেয়েটা। মনে পড়ে স্ফিংসের পেছনে দাঁড়িয়ে থাকা বড় বড় কয়েকটা পিরামিডের কথা। 3টা পিরামিড অনেক বড়, ওগুলোই মনে হয় প্রধান। চূড়াগুলো যেন আকাশ ছুঁতে চাইছে। কোনোটার পাদদেশে মন্দির আছে, যেখানে একসময় পূজা করা হতো মৃত রাজাদের। বাকি পিরামিডগুলো তুলনামূলকভাবে ছোট। এগুলোকে তখন বড়গুলোর বাচ্চা বলে মনে হতো নেফরার। পিরামিডগুলো দেবতারা বানিয়েছেন ভেবে নিয়ে ওগুলোকে একসময় পূজা করত নেফরা। কিন্তু একদিন ওর শিক্ষকটাও ওকে জানালেন ওগুলো মানুষের বানানো, এবং এগুলো আসলে আগের দিনের রাজাদের সমাধি ছাড়া আর কিছু না। যে রাজাদের সমাধি এত বড় বলেছিল নেফরা, তারা বিখ্যাত না হয়ে পারেন না। একদিন ঢুকতে হবে পিরামিডগুলোর ভিতরে, দেখতে হবে কি আছে। ভাতৃসংঘের ভাই
আর বোনদের মধ্যে বিয়ের প্রচলন আছে, তাই নেফরা ছাড়াও তখন আরও বাচ্চা ছিল সেখানে। ওদেরকে নিয়ে গড়ে তোলা হয়েছিল একটা বিদ্যালয়। সঙ্ঘের যে ভাই যখন দায়িত্ব পান তিনি তখন পড়ান সেখানে। দেখতে দেখতে সে বিদ্যালয়ের প্রধান শিক্ষার্থী হয়ে ওঠে নেফরা। কারণ সে শুধু সঙ্ঘের ভবিষ্যৎ রানেই না, অন্য ছাত্রছাত্রীদের চেয়ে অনেক মেধাবী। অন্যদের চেয়ে ওর শেখার ইচ্ছা ও ক্ষমতা অনেক বেশি। ভেড়ার শুকনো লোম যেভাবে শিশির শুষে নেয়, নেফরাকে কোনো কিছু শেখানো হলে সেটা সেভাবে আত্মস্থ করে নেয় সে। অন্য বাচ্চাদের কেউ বসে থাকতো টুলে, কেউ পাপাইরাসের গায়ে চিত্রলিখন শিখত, কিন্তু নেফরা বসতো সবার আগে। ওর চোখে মুখে অন্য কিছুর ছাপ, অথচ অন্যদের মতো ওর পরনেও সাধারণ সাদা রোগ। পাথরকণা আর কাঁকড়া বিচ্ছা থেকে বাঁচার জন্য পায়ে সাধারণ স্যান্ডেল। অন্যদের মতোই চুল বাঁধত সে লম্বা ও শক্ত ঘাস দিয়ে। সে যে সাধারণ কেউ না তা যাতে বোঝা না যায়, সেজন্যে 8-10টা সাধারণ মেয়ে যেভাবে চলে সেভাবে চলতে শেখানো হয়েছে ওকে। কিন্তু যারা অসাধারণ তারা শুধু পোশাকে বা কথাবার্তায় অন্যদের চেয়ে আলাদা না, তাদেরকে অন্য অনেক কিছুতেও অসাধারণ হতে হয়। তাই বিদ্যালয়ের অন্য বাচ্চারা যখন ছুটির দিনে হইহুল্লোড় করত, নেফরাকে নিয়ে লেডি কেম্মাহ তখন যেতেন এমন এক ঘরে যেখানে অনেক আগে একসময় ঘুমাতেন একজন পুরোহিত। সেখানে মেয়েটাকে লোকবিদ্যা শেখাতেন টাউ। এভাবে টাউয়ের কাছ থেকে ব্যাবিলনিয়ান ভাষা বলতে ও লিখতে শিখল নেফরা। শিখল জ্যোতিষ বিদ্যা আর ধর্মতত্ত্ব। বুঝল সব দেবতাই আসলে কোনো না কোনো অদৃশ্য শক্তির প্রতীক, কিন্তু সব শক্তির চেয়ে বড় কোনো শক্তি শাসন করছেন বিশ্বজগৎ, এবং সব জায়গায় আছেন তিনি। আছেন এমনকি নেফরার অন্তরেও। তাও শেখান, নেফরা শেখে। কখনো লোকটার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকতো সে, কখনো আবার রয় চুপিসারে ঢুকে পড়তেন ঘরে, শুনতেন কি পড়াচ্ছেন টাউ, তখন একটা দুটো কথা বলে দিতেন তিনি। তারপর নেফরাকে আশীর্বাদ করে চলে যেতেন। মেয়েটা তাই ভাতৃসঙ্গের 8-10টা বাচ্চার মতোই ছিল, কিন্তু ওর ভিতরটা বিকশিত হয়েছে পদ্মফুলের মতো। দেখতে সে অন্যদের মতোই সাধারণ, কিন্তু আসলে অসাধারণ। সেই মধুর কৈশোর ফেলে এসে নেফরা এখন যুবতী। গড়পড়তা মেয়েদের চেয়ে লম্বা সে, দেখতে খুব সুন্দর হয়েছে, এমনকি ওর মার চেয়েও। চেহারাটা মায়াকাড়া। একদিন নিজের ঘরে বসে আছে সে, ঘরে ঢুকলেন রয়, পেছনে আছেন টাউ, লেডি কেম্মাহও আছেন। নেফরাকে ওর বংশের ইতিহাস কি জানালেন রয়। বললেন কেন দুভাগে ভাগ হয়ে গেছে মিশর, সিংহাসনের ন্যায্য উত্তরাধিকারী কে, জানালেন সে কথাগুলো শুনল নেফরা, কেঁদে ফেলল, কাঁদছে সে। এতদিন সুখী ছিলাম, কাঁদতে কাঁদতেই বলল, আজ থেকে আমার সব সুখ শেষ। মহান রয়, আপনি বলছেন এই দেশে অনেক অন্যায় অত্যাচার, অনেক তিক্ততা আর হানাহানি। সামান্য একটা মেয়ে হয়ে সেসব কিভাবে থামাবো আমি? কিভাবে শান্তি আনবো এই দেশে? মিশরের রাজকুমারী নেফরাকে প্রথমবারের মতো ওর উপাধিতে সম্বোধন করলেন রয়। আপনার প্রশ্নের জবাব জানা নেই আমার, কারণ তা জানানো হয়নি আমাকে। কিন্তু আমাকে এবং আরও কয়েকজনকে যা জানানো হয়েছে তা হলো আপনি করবেন ওই কাজ। রানী রিমার স্বপ্নের কথাটা বললেন তিনি। দেবী আইসিস বলে গেছেন, দেশ জোড়াদাত্রী নামে একদিন পরিচিত পাবেন আপনি। অবিশ্বাস্য, বিড়বিড় করল নেফরা। অবিশ্বাস্য বলে মনে হয়, বললেন রয়, কিন্তু আসলে সত্যি। এমনকি প্রমাণও আছে। সিলমোহর করা পুরনো কিছু পাপাইরাস আছে লেডি কেম্মাহর কাছে, ওগুলো দেখলেই বুঝতে পারবেন। আপনার মা মারা যাওয়ার আগে আমাদেরকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিলেন, লিখিত আছে সেসব কথাও। নেফরা কিছু বলল না, চোখের পানি মুছছে। রয় বলে চললেন, মন খারাপ করে দেয়, ঘাড়ে দায়িত্বের বোঝা চাপিয়ে দেয়, এরকম আলোচনা এখন থাক।
পরিপূর্ণ একজন নারীতে পরিণত হতে বেশি দিন বাকি নেই আপনার। তাই কথা বলা যাক অন্য কিছু নিয়ে। অন্য কিছু, আপনাকে নিকট ভবিষ্যতে মিশরের রানী হিসেবে স্বীকৃতি দেয়া হবে। মিশরের রানী? আমাকে কিভাবে সম্ভব সেটা? হাজার হাজার লোকের উপস্থিতিতে রাজা বা রানী হিসেবে ঘোষণা দেওয়ার পর তাদের মাথায় মুকুট পরিয়ে দেয়া হয় মন্দিরে। সেরকমই শুনেছি। অনেক ধুমধাম হয়, তখন হইচই হয়। কিন্তু আপনি এখন যেখানে আছেন সেটা কি মিশরের অন্যতম প্রাচীন আর পবিত্র মন্দির না? হাজার হাজার লোক হয়তো উপস্থিত নেই এখানে, কিন্তু ভাতৃসংঘের সবাই কি হাজির থাকতে পারবে না? তাছাড়া যদি ভেবে থাকেন আমাদের সঙ্গ নেহাত এক গোপন সংগঠন, তাহলে ভুল হয়েছে আপনার। নীলনদের উৎপত্তি স্থল থেকে শুরু করে সাগর পর্যন্ত, এমনকি সাগর ছাড়িয়ে দূরদেশেও ছড়িয়ে আছে আমার ভক্তরা। আমাদের এই আস্তানা মাটির নিচের সমাধি বলে মনে হতে পারে আপনার, কিন্তু এখান থেকে যদি কোনো আদেশ যায় সঙ্গের ভাইদের কাছে, সেটা দেবতাদের আদেশ মনে করে পালন করবে ওরা। আপনার ভক্তরা যদি আপনার জন্য জান বাজিই রাখবে, তাহলে এই জায়গায় কি করছেন আপনি? চলে যাচ্ছেন না কেন টেনিসে? নিজেকে নতুন মতবাদের প্রবক্তা হিসেবে ঘোষণা করছেন না কেন? কারণ আমি ক্ষমতা চাই না। আমি শুধু নিরিবিলিতে আমার ভাতৃসংঘের সদস্যদের নিয়ে ধর্মচর্চার সুযোগ চাই। নিয়তি হয়তো শেষ পর্যন্ত যুদ্ধের দিকে ঠেলে দেবে আমাদেরকে, কিন্তু সেটাও হবে আমাদের ইচ্ছার বিরুদ্ধে, এবং যদি লড়াই করি তাহলে আত্মরক্ষার তাগিদেই করতে হবে। ঠিক আছে, এবার আমাকে বিশ্রাম নেয়ার সুযোগ দিন। আমার মনটা বিধ্বস্ত হয়ে গেছে। কেটে গেছে আরও বছরখানেক, এখনও রানী হিসেবে ঘোষণা করা হয়নি নেফরাকে। পিরামিডগুলোর আশেপাশের অনেক বড় একটা জায়গা আসলে কবরস্থান। সেখানে ঘুরে বেড়াতে পছন্দ করে নেফরা। ওখানকার বেশ কয়েকটা সুন্দর সমাধিতে চিরনিদ্রায় শুয়ে আছেন কয়েকজন প্রাচীন মহৎ ব্যক্তি আর রাজবংশের সন্তান। কেউ জানে না কত হাজার বছর আগে কবর দেয়া হয়েছে তাদেরকে। কালক্রমে তাদের নামও ভুলে গেছে সবাই। এই কবরস্থানে যখন ঘুরে বেড়ায় নেফরা, শুধু রু থাকে ওর সঙ্গে, কারণ কেম্মাহর বয়স হয়েছে। এখানে সেখানে পড়ে থাকা পাথর টপকে অথবা গভীর বালিতে পা দাবিয়ে দাবিয়ে বেশিক্ষণ চলতে পারেন না তিনি। নিজের এই একাকিত্ব উপভোগ করে নেফরা। সে রাজবংশের সন্তান, সিংহাসন উদ্ধার করতে হবে ওকে একদিন। এসব ভাবে একা বসে থেকে, ভাবে নিজের ইতিহাস আর নিয়তি নিয়ে। প্রাচীন মন্দিরগুলোর প্রাচীর বেষ্টিত আঙিনায় থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে সে। ইদানিং প্রায়ই এমন কিছু করে যার ফলে কিছুটা হলেও ব্যায়াম হয় শরীরের, একই সঙ্গে রোমাঞ্চের স্বাদ পায় মন। প্রকৃতি ওকে এমন অঙ্গসৌষ্ঠব দিয়েছে যে কোনো কিছু বেয়ে উঠতে খুব একটা কষ্ট হয় না ওর। উঁচু কোনো জায়গায় উঠতে পারলে মজা পায় সে। ওখানে দাঁড়িয়ে বা বসে থেকে অনায়াসে দেখা যায় ফেলে আসা জমিন, তাই বেয়ে বেয়ে উঠে হাজির হয় উঁচু কোনো সমাধিসৌধের চূড়ায়, কখনো ছোটোখাটো পিরামিডেও। ওর পা পিছলে যায় না, মাথা ঘোরায় না। ওর এসব দুঃসাহসী কাজের কথা কেম্মাহকে গিয়ে বলে রু। কেম্মাহ আবার সেসব বলেন রয় আর টাউকে, কারণ ইদানিং তার তিরস্কার গায়ে মাখছে না মেয়েটা, বরং বকাঝকা করলে উল্টো রেগে যায়, ফুঁসে ওঠে, মনে করিয়ে দেয় সে এখন তার বাচ্চা না, নিজের দেখভাল নিজেই করতে পারে। কিন্তু রয়ের কাছে নালিশ জানিয়ে সুফল পান না কেম্মাহ, বরং তাকে নেফরার কাজে বাধা দিতে নিষেধ করে রয় বলেন, রাজকুমারীকে তার ইচ্ছে মতো চলাফেরা করতে দিন। এতে হয়তো কোনো লাভ হবে না, কিন্তু অন্তত তার কোনো ক্ষতিও হবে না। বাধা দেওয়ার কেউ নেই, তাই নেফরার একগুঁয়েমি আরও বেড়েছে। সুযোগ খুঁজছে সে, আরও উঁচু কোনো জায়গায় ওঠা যায় কি না। ব্রাদারহুড অব দ্য ডনের সদস্যদের সেবা করে, সংঘের মতবাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এবং শরীরে আরব রক্ত বহন করে এরকম কয়েকটা পরিবার বাস করে পিরামিডগুলোর কাছে পিঠে।
এরা প্রজন্মের পর প্রজন্ম ধরে পিরামিডে চড়ায় ওস্তাদ। পিরামিডগুলোর মার্বেলের বহিরাবরণে কোথায় কোন ফাটল আছে, ওগুলোর গায়ে কোথায় কোন গর্ত তৈরি করেছে, মরুভূমির বালিঝড় সব ওদের মুখস্থ। এই যোগ্যতা অর্জন করার কারণও আছে। অদ্ভুত এক নিয়ম আছে ওদের পরিবারে। পিরামিডের চূড়ায় ওঠার মতো দক্ষতা যতক্ষণ পর্যন্ত না অর্জন করতে পারছে কেউ, ততক্ষণ পর্যন্ত বিয়ে করতে পারবে না সে। এই লোকগুলোর সর্দারের সঙ্গে খাতির গড়ে তুলেছে নেফরা। ওকে আনন্দ দেওয়ার জন্য ওর চোখের সামনে সর্দার লোকটা তার ছেলেকে নিয়ে প্রতিটা পিরামিডের চূড়ায় উঠেছেন, তারপর নিরাপদে নেমে এসেছেন জমিনে। আপনারা যা করতে পারেন না আমি কেন যা করতে পারেন তা আমি কেন করতে পারবো না? একদিন সর্দার লোকটাকে জিজ্ঞেস করলো নেফরা। আমার শরীর হালকা পাতলা, পাও পিছলায় না, উঁচুতে উঠলে মাথা ঘুরায় না। ওর দিকে তাকালেন সর্দার, তাজ্জব হয়ে গেছেন। মাথা নেড়ে বললেন, পিরামিডের চূড়ায় ওঠা কোনো মেয়ে মানুষের পক্ষে সম্ভব না। তবে পিরামিডের আত্মার কথা আলাদা। পিরামিডের আত্মা একটা মেয়ে মানুষ, বলা উচিত ছিল একটা মেয়ে মানুষের ভূত। পূর্ণিমা রাতে বের হন তিনি। তাকে দেখা মাত্র চেহারা ঢেকে ফেলি আমরা। কেন? কারণ তার সঙ্গে চোখাচোখি হলে পাগল হয়ে যেতে হবে। কেন? যারা খুব বেশি সুন্দরী হয় তাদের দিকে তাকালে ওই অবস্থায় হয় পুরুষ মানুষের। লাল আভা পড়ল নেফরার গালে। আমিও তো অনেক সুন্দরী, কই আমাকে দেখে তো পাগল হচ্ছে না কেউ? কিছু বললেন না সর্দার। ভূতটা আসলে কে? আলোচনাটা ধরে রাখতে চায় নেফরা। তিনি কি করেন আমরা নিজেরাও ঠিকমতো জানি না তিনি আসলে কে। তার ব্যাপারে যে গল্প চালু আছে তা হলো, আজ থেকে অনেক অনেক বছর আগে তিনি ছিলেন এই দেশের রানী। বিয়ে করেননি কারণ একটা ছেলেকে ভালোবাসতেন, অথচ ওই ছেলের সঙ্গে তার সামাজিক অবস্থানের অনেক ফেরাক। যা হোক, ভিনদেশি এক সেনাবাহিনী একবার হামলা করে মিশরে। এই দেশের সেনাবাহিনীর সামরিক দুর্বলতা আর জনগণের বিভেদের সুযোগে সহজেই দখল করে সিংহাসন। ওই রানীকে প্রথমবারের মতো দেখেন হানাদার বাহিনীর রাজা। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন রানীকে বউ বানাবেন, দরকার হলে জোর খাটাবেন। কিন্তু রাজার কবল থেকে পালিয়ে যান রানী। নিরুপায় হয়ে উঠতে শুরু করেন এখানকার সবচেয়ে উঁচু পিরামিড বেয়ে। রাজা তখন রানীকে ধরার বাসনায় পেছন পেছন উঠছেন। চূড়ায় উঠে রানী দেখলেন পালানোর কোনো উপায় নেই তার। এদিকে কিছুতেই ধরা দেবেন না তিনি ওই অত্যাচারী রাজার কাছে। কাজেই যা করার তাই করলেন, নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করলেন। দৃশ্যটা দেখে মাথা ঘুরে গেল রাজার, ফসকে গেল হাত। এত উঁচু থেকে খসে পড়লেন জমিনের উপর, মারা গেলেন তিনিও। এখানকার কোনো এক পিরামিডের গোপন এক প্রকোষ্ঠে দাফন করা হলো তাদেরকে। প্রকোষ্ঠটা খুঁজে বের করার চেষ্টা করেছে অনেকেই, কিন্তু পারেনি। ভূতের গল্প হিসেবে আপনার কাহিনীটা ভালো। রাজা আর রানীকে দাফন করার পর কি হলো? তারপর কিভাবে যেন একটা ভবিষ্যৎবাণী চালু হয়ে গেল আমাদের মধ্যে। কিসের ভবিষ্যৎবাণী? আরেকজন রাজা যদি মিশরের অন্য কোনো রানীকে অনুসরণ করে গিয়ে ওঠে ওই পিরামিডের চূড়ায় এবং রানীর মন জিতে নিতে পারে, শুধু তাহলেই শান্তি পাবে আত্মহত্যা করা রানীর আত্মা। সেক্ষেত্রে পুরুষদের উপর প্রতিশোধ নেওয়া বন্ধ করবেন তিনি। ভূতটাকে দেখা দরকার। আমি যেহেতু মেয়ে সেহেতু আমার কোনো ক্ষতি হবে না। আপনি যেহেতু মেয়ে সেহেতু আপনার সামনে হাজির নাও হতে পারেন তিনি। তবে নিজের স্বার্থসিদ্ধির জন্য আপনার উপর ভর করতে পারেন। কেউ ভর করতে পারবে না আমার উপর, রেগে গেছে নেফরা। তাছাড়া ওরকম কোনো ভূত আছে বলে বিশ্বাসও হয় না আমার। পূর্ণিমার চাঁদের আলো অদ্ভুত এক আলো ছায়ার খেলা তৈরি করে এই গোরস্থানে। খেয়াল করেছি আমি, আপনি এবং আপনার পরিবারের লোকেরা সেই খেলায় বিভ্রান্ত হয়ে চকচকে কোনো কিছুকে ভূত বলে মনে করেছেন বারবার। লেডি, এই গোরস্থানেই কিন্তু চিরনিদ্রায় শুয়ে আছে দু একজন পাগল লোক, যারা নিজ চোখে দেখেছিল ভূতটাকে। চলে যাওয়ার জন্য ঘুরলেন সর্দার।
দাঁড়ান, পিরামিডে কিভাবে চড়তে হয় তা আপনার কাছ থেকে শিখতে চাই আমি এখনই। আসুন 3 নম্বর পিরামিডটা দিয়ে শুরু করা যাক। বড় তিনটার মধ্যে ওটাই সবচেয়ে খাটো। শেখা হয়ে গেলে বাকিগুলোতেও চড়ব। নেফরার দিকে তাকিয়ে আছেন সর্দার, কিছু বলছেন না। মহান রয় কি বলেছেন তা কি শোনেননি? আমি যা চাই তা যেন করতে দেয়া হয় আমাকে। আপনি কি সে আদেশ অমান্য করতে চান? না, চাই না। কিন্তু আপনার আদেশ কেন মানব সেটাও বুঝতে পারছি না। কারণ আপনি পিরামিডে চড়তে পারেন, অথচ আমি পারি না। সে হিসেবে আপনি আমার চেয়ে যোগ্য, যা হওয়া উচিত না। চলুন কাজ শুরু করা যাক। অজুহাত দেখাচ্ছেন সর্দার, এটা সেটা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। কাদো কাদো হয়ে গেছেন। ভয় দেখানোর ভঙ্গিতে নেফরা বলল, আপনি না এলে আমি একাই চড়ব পিরামিডে। তারপর যদি পড়ে মরি, দায়ী থাকবেন আপনি। নিরুপায় হয়ে ছেলেকে ডাকলেন সর্দার। ছেলেটা কিশোর বয়সী, চটপটে, যে কোনো কিছু বেয়ে উঠতে পারে পাহাড়ি ছাগলের মতো। তালপাতার তন্ত পাকিয়ে বানানো লম্বা দড়ির বান্ডিল নিয়ে আসতে বললেন ওকে। বাবার কথা মতো কাজ করলো ছেলেটা। দড়ির একটা প্রান্ত নেফরার সরু কোমরে বেঁধে দিলেন সর্দার। কিন্তু সমস্যা দেখা দিল রুকে নিয়ে। সে বলল, আমার উপর আদেশ আছে, সবসময় যেন ছায়ার মতো অনুসরণ করি লেডি নেফরাকে। তাহলে এখন কি হবে? হাসল নেফরা। তাহলে বন্ধু রু, আমার সঙ্গে পিরামিডে চড়ো। পিরামিডে চড়ব? রু যেন আকাশ থেকে পড়েছে। আমি কি বিড়াল না বানর? যুদ্ধের ময়দানে একের পর এক শত্রুকে খতম করার সময় মরতে রাজি আছি আমি, কিন্তু পিরামিডে চড়তে গিয়ে আছড়ে পড়তে রাজি না। রুকে দেখছে নেফরা। এতগুলো বছর পার হয়েছে, তারপরও এই ইথিওপিয়ানের বিশাল শরীরটা একটুও কুঁজো হয়নি, ওর শক্তি একটুও কমেনি। এই শরীর নিয়ে তোমার পক্ষে পিরামিডে চড়া সম্ভব না, বলল সে। তুমি বরং এক কাজ করো, আমি যেদিক দিয়ে উঠব তার ঠিক নিচে দাঁড়িয়ে থাকো। যদি পিছলে গিয়ে পড়ে যাই ধরে ফেলো আমাকে। আর কিছু না বলে 3য় পিরামিডের পাদদেশে হাজির হলো সে। উঠতে শুরু করলো ওরা। সবার আগে সর্দার। নেফরার কোমরে বাঁধা দড়ির অন্য প্রান্ত তার কাছে। সুপরিচিত পথ বেয়ে উঠছেন তিনি। তার নিচেই আছে নেফরা। স্যান্ডেল খুলে ফেলেছে সে, রোপ গুটিয়ে নিয়েছে হাঁটুর কাছে। ওর নিচে সর্দারের ছেলে সতর্ক নজর রেখেছে নেফরার উপর। শুনুন, নিচ থেকে চেঁচালো রু, আপনাদের কোনো ভুলের কারণে যদি পিছলে যান লেডি নেফরা, তাহলে চূড়ায় উঠে বাকি জীবন যেন ওখানেই থাকেন আপনারা দুজন। কারণ তাকে ছাড়া নেমে এলে এই হাত কুড়াল দিয়ে মুন্ডু ফেলে দেব আপনাদের। পিরামিডের একদিকের ঢালে গাল, বুক আর পেট মিশিয়ে দিয়ে শুয়ে পড়েছেন সর্দার। ওই অবস্থাতেই রুকে বললেন, লেডি নেফরা যদি পিছলে দেন আমরাও পিছলে যাব। কাজেই কষ্ট করে আমাদের মুন্ডু ফেলতে হবে না আপনার। আগেই বলা হয়েছে নেফরা খুব মনোযোগী ছাত্রী, যে কোনো কিছু চট করে শিখে ফেলতে পারে। ওর চোখ বাজ পাখির মতো, সাহস সিংহের মতো, বেয়ে ওঠার ক্ষমতা বানরের মতো। অখণ্ড মনোযোগ দিয়ে দেখছে সে ওর গাইডকে। খেয়াল করছে হাত দিয়ে ঠিক কোন জায়গা আঁকড়ে ধরছেন তিনি। অখণ্ড মনোযোগ দিয়ে দেখছে সে ওর গাইডকে। খেয়াল করছে হাত দিয়ে ঠিক কোন জায়গা আঁকড়ে ধরছেন তিনি। মনে রাখছে ঠিক কোন জায়গায় পা রাখছেন। তারপর কায়দাটা হুবহু অনুকরণ করছে। পিরামিডের অর্ধেক উচ্চতা পর্যন্ত ওঠার পর থামলেন সর্দার। আজকের মতো যথেষ্ট হয়েছে, বললেন তিনি। আমাদের পরিবারের শিক্ষানবিশ কেউ প্রথমবারে এর বেশি ওঠে না। এখন কিছুক্ষণ বিশ্রাম নিন, তারপর নামতে শুরু করুন। এক পা করে নামবেন, তাড়াহুড়ো করবেন না। আপনার পা ধরে রাখবে আমার ছেলে, ঠিক কোথায় কোথায় পা রাখতে হবে দেখিয়ে দেবে। সহজেই নেমে আসতে পারল নেফরা। পাদদেশের বালিতে বসে পড়ল সে। অল্প অল্প হাঁপাচ্ছে। রুর দিকে তাকিয়ে হাসল। কপাল ঘেমে গেছে রুর। পরনের রোবের একটা প্রান্ত দিয়ে মুছল। ওর চোখ দুটো এমনিতেই বড় বড়, এখন আরও বড় হয়ে গেছে। আগে কখনো এত ভয় পায়নি।
উঠে দাঁড়িয়ে স্যান্ডেল পরল নেফরা। সর্দারের দিকে তাকিয়ে বলল, আগামীকাল আবার দেখা হবে, ঠিক এই জায়গায়, একই সময়ে। আজ অর্ধেকটা উঠেছি, কাল চূড়ায় হাজির হতে চাই। অদ্ভুত এক খেলায় মেতে উঠেছে নেফরা, পিরামিডে চড়ার খেলা। ওর এই নেশা হয়তো কিছুই না, কিন্তু নারীত্ব যখন কেবল বিকশিত হচ্ছে ওর মধ্যে, তখন এটাই ওর জন্য সব কিছু। ওকে বলা হয়েছে সে মিশরের রানী, আজ না হলেও একদিন হবে। তাই সব কিছুতেই পারদর্শিতা অর্জন করতে চায়। আরও কারণ আছে। পরিত্যক্ত কিছু মন্দির আর ভুতুরে কিছু সমাধিতে থাকতে থাকতে ওর মনে হয় মিশরের রানী হতে পারাটা নিছক এক স্বপ্ন। তাই সে চায় লোকে অন্তত ওকে পিরামিডের রানী নামে ডাকুক। তাছাড়া ভূত বিশ্বাস না করলেও ভূতের গল্পটা দাগ কেটেছে ওর মনে। যদি কখনো কারো তারা খেয়ে উঠতে হয় পিরামিডে, চায় না চূড়া থেকে পড়ে যাতে মরে। গল্পটা নিয়ে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে তা যেন আরও চমৎকার। কোনো একদিন রক্তমাংসের কোনো এক রানী উঠবে পিরামিড বেয়ে, পিছু পিছু উঠবে তার প্রেমিক। প্রেম কি জানে না নেফরা, কিন্তু টের পায় প্রেম বলে সুন্দর আর আকর্ষণীয় কিছু একটা আছে। বসন্তের মৃদুমন্দ বাতাস যেভাবে বয়ে যায় ফুলের বাগানে, প্রেম যেন সেভাবে দোলা দিয়ে যায় ওর অবচেতন মনে। কিন্তু তা নিয়ে ভাবতে চায় না সে। ওর এখন একটাই ধ্যান জ্ঞান, মেয়ে মানুষের জন্যে যা অসম্ভব তা সম্ভব করে দেখানো, পিরামিড জয় করা। একাগ্রতা এবং ঐকান্তিক ইচ্ছা থাকলে মানুষ যে কোনো কাজ করতে পারে। নেফরাও সবগুলো পিরামিডে একা চড়ার মতো দক্ষতা অর্জন করে ফেলল। ওর কৃতিত্ব দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন সেই সর্দার। কারণ তিনি কখনো কল্পনাও করেননি চোখের সামনে একটা মেয়েকে দেখবেন তত্তর করে উঠে যাচ্ছে সুউচ্চ পিরামিডের ঢাল বেয়ে। ভাবেননি ওই কাজে দ্রুততায় তাকে, এমনকি তার ছেলেকেও ছাড়িয়ে যাবে মেয়েটা। এবং দিনে তো বটেই, সে মেয়ে পূর্ণিমার রাতেও সবাইকে তাক লাগিয়ে চড়ে বসতে পারবে পিরামিডের চূড়ায়। সব কিছুর যেমন শুরু আছে তেমন শেষও আছে। একদিন বিপদে পড়ল নেফরা।